আপনাদেরকে একটা প্রশ্ন করি। আচ্ছা বলেন তো, কে সবচেয়ে বেশি ভয়ঙ্কর? যে দানবকে সৃষ্টি করা হলো সে, নাকি সেই স্রষ্টা যে তার সৃষ্টিকে একলা একটা ঘরে বন্দি করে রাখলো, তাকে মেরে ফেলতে চাইলো? আজ থেকে 200 বছর আগে ম্যারি শেলি তার ফ্রাঙ্কেনস্টাইন উপন্যাসের মাধ্যমে আমাদের কাছে এই প্রশ্নটাই ছুড়ে দিয়েছিল। আর আজকে সেই একই প্রশ্ন আরো ভয়ঙ্কর, আরো গথিক স্টাইলে আমাদের সামনে নিয়ে এসছে লিজেন্ডারি ফিল্ম ডিরেক্টর গিয়ের্মো দেল তোরো। নেটফ্লিক্সে এই মাসে মুক্তি পেয়েছে এবছরের অন্যতম হাইপড মুভি ফ্রাঙ্কেনস্টাইন। পরিচালনায় আছেন অস্কারজয়ী দেল তোরো, যিনি প্যানস লেবিরিন্থ, দ্য শেপ অফ ওয়াটারের মতো ডার্ক ফ্যান্টাসির ছবি বানিয়েছেন। আর তার বানানো ছবির মাধ্যমে তিনি প্রমাণ করে দেখিয়েছেন যে তিনি হরর আর ফ্যান্টাসির মধ্যে যে সূক্ষ্ম পার্থক্যটা আছে সেটা ভালো মতোই বোঝেন। কাস্টিংয়ে আছেন অস্কার আইজাক, তিনি ডক্টর ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইনের চরিত্রে অভিনয় করেছেন। আর দানব বা ক্রিয়েচর চরিত্রে আছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা জেকব ইলর্ডি। সাথে আছে মিয়া গোথ এবং ক্রিস্টোফ ওয়ালটসের মতো শক্তিমান অভিনেতারা। ফ্রাঙ্কেনস্টাইন সিনেমাটার জনরা হলো গথিক ড্রামা, হরর এবং সায়েন্স ফিকশন। তবে সত্যি বলতে এই সিনেমাটা যতটা না হরর, তার চেয়ে বেশি হচ্ছে ইন্টেন্স রিলেশনশিপ ড্রামা। আজকের রিভিউতে আমরা দেখব কিভাবে দেল তোরো এই ক্লাসিক গল্পটাকে নিজের মতো করে সাজিয়েছেন, উপন্যাসের সাথে এর মূল পার্থক্যগুলো কোথায়, অ্যাক্টররা কেমন অভিনয় করেছেন এবং এর টেকনিক্যাল নানান দিক নিয়ে। ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন একজন মেধাবী কিন্তু অহংকারী বিজ্ঞানী। তার জীবনের একটাই লক্ষ্য, মৃত্যুকে জয় করা, জীবন সৃষ্টির রহস্য উন্মোচন করা। তার এই পাগলামি শুরু হয় তার মায়ের অকাল মৃত্যুতে শোকাহত হয়ে। স্কটল্যান্ডের এডিনবার্গে তার ল্যাবরেটরিতে তিনি মৃতদেহের বিভিন্ন অংশকে জোড়া লাগিয়ে একটা নতুন জীবন সৃষ্টি করে। কিন্তু এই যে সৃষ্টি, সেটার যে পরিণতি, সেটা হয় ভয়াবহ। যখন সেই দানবটা চোখ মেলে, তখন ভিক্টর তাকে দেখে আতঙ্কিত হয় এবং তাকে একা ফেলে রেখে পালিয়ে যায়। তারপর এই গল্পটা মোড় নেয় ক্রিয়েচারের জার্নিতে। সে খুবই একাকী, পরিত্যক্ত আর মানুষের কাছে শুধুমাত্র ঘৃণা আর প্রত্যাখ্যানই পায়। তার এই যে একাকিত্ব, তার প্রতি হওয়া যে অবিচার, এগুলো তাকে প্রতিশোধের পথে ঠেলে দেয়। ম্যারি শেলির যে উপন্যাসটা, সেটা ছিল একটা ক্লাসিক উপন্যাস। দেল তোরো এই ক্লাসিক উপন্যাসটাকে নিজের মতো করে ইন্টারপ্রেট করেছেন। উপন্যাসে যে ভিক্টরের বাবা ছিলেন, তিনি ছিলেন একজন সাপোর্টিভ মানুষ, কিন্তু সিনেমায় সেই বাবাই হয়ে উঠে একজন ডোমিনেটিং এবং নিষ্ঠুর মানুষ। দেল তোরো এখানে দেখাতে চেয়েছেন ভিক্টর নিজের বাবার যে ট্রমা, সেটা বয়ে বেড়াচ্ছে এবং সেই ট্রমা থেকেই তার যে সৃষ্টি, সেটাকে ঘৃণা করেছে। এটা একটা ফাদার সান ট্র্যাজেডি। ভিক্টরের যে অহংকার আর তার বাবার কাছ থেকে পাওয়া যেই মানসিক নির্যাতন, এই দুইটি ছিল দেল তোরোর ইন্টারপ্রিটেশন। ভিক্টর এখানে কেবলমাত্র একজন বিজ্ঞানী না, তিনি জ্ঞানের জন্য পাগল, এক ধর্মান্ধ। এখানে বলে রাখা ভালো যে যারা অন্ধভাবে ধর্ম পালন করে তারাই শুধু ধর্মান্ধ হয় না, বিজ্ঞানকে যারা ধর্ম মনে করে এবং তাকে অন্ধভাবে মেনে চলে, তারাও ধর্মান্ধ হতে পারে। আমরা দেখি এই সিনেমায় ভিক্টরের চেয়ে ক্রিয়েচারের যে যাত্রাটা, সেটা আরও বেশি মানবিক। সে কথা বলতে শেখে, পড়তে শেখে, কিন্তু সমাজের নিষ্ঠুরতা তাকে দানবে পরিণত করে। ম্যারি শেলির এই যে উপন্যাস, সেটা থেকে এর আগে অনেকগুলো সিনেমা বানানো হয়েছে। তার মধ্যে অন্যতম হলো 1931 সালে বানানো জেমস ওয়েলের সিনেমাটা। সেই ক্লাসিক সিনেমায় মনস্টারকে ভিলেন হিসেবে দেখানো হয়েছিল, কিন্তু দেল তোরোর এই সিনেমায় সে একজন ভিকটিম, আর আসল ভিলেন সে হলো ভিক্টর নিজে। রিসেন্ট টাইমে আমরা ইয়র্গোস লান্থিমোসের পোর থিংস সিনেমাটা দেখেছি। সেই সিনেমাটাও কিন্তু এই ফ্রাঙ্কেনস্টাইনের একটা অ্যাডাপ্টেশন ছিল, কিন্তু সেটা অনেক বেশি ফেমিনিস্ট এবং স্যাটারিক্যাল অ্যাঙ্গেল থেকে বানানো। কিন্তু এই সিনেমাটা, মানে দেল তোরোর সিনেমাটা, অনেক বেশি ট্রাজিক এবং মানবিক। দেল তোরো কিন্তু বরাবরই তার সিনেমায় দানবদের প্রতি এক ধরনের মমতা দেখান। আপনি যদি তার সিনেমায় হেল বয় কিংবা দ্য শেপ অফ ওয়াটারের দিকে তাকান, তাহলে দেখবেন সেখানে মনস্টাররা ভিলেন না। ফ্রাঙ্কেনস্টাইন সিনেমাটাতেও ঠিক তাই। মুভিটা দেখার সময় আপনি বুঝতে পারবেন না আপনি কাকে বেশি ঘৃণা করবেন, যে দেখতে কুৎসিত তাকে, নাকি যে দেখতে খুব সুন্দর কিন্তু তার ভেতরটা পচে গেছে তাকে। এই সিনেমাটার মূল প্রশ্নটা কি? আমার কাছে মনে হয় এই সিনেমাটার মূল প্রশ্ন হলো, এই সিনেমাটা বারবার আপনাকে মনে করিয়ে দিবে যে মানুষই হলো আসল দানব। পাশাপাশি দেল তোরো খুবই সুকৌশলে এখানে প্যারেন্টিং বা অভিভাবকত্বের ব্যর্থতাকে তুলে ধরেছেন। ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন এখানে আসলে একজন স্বার্থপর বাবা, যে তার সন্তানকে জন্ম দিয়েছে তার ইগোকে স্যাটিসফাইড করার জন্য, কিন্তু কোনো ধরনের দায়িত্ব নিতে চায় নাই।
আধুনিক সমাজে আমরা যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কথা বলি, তখন এই সিনেমাটা আমাদের সেই নৈতিক প্রশ্নগুলো মনে করিয়ে দেয়। স্পাইডারম্যানে একটা কথা আছে না, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। আমাদের শুধু বিশাল বিশাল সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করলেই হবে না, তার সাথে এথিক্যাল ব্যাপারটাকেও ভালো মতো ডিল করতে হবে। তা না হলে কিন্তু জ্ঞান বিজ্ঞানী হবে আমাদের জন্য একটা ডিজাস্টার। বর্তমান সময়ের পৃথিবীর দিকে তাকালে আমরা সেটা হারে হারে টের পাচ্ছি, তাই না? এবার আসে পারফরমেন্সে। অস্কার আইজাক ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। তার চরিত্রটা একদিকে যেমন একজন ব্রিলিয়ান্ট সায়েন্টিস্ট, আবার অন্যদিকে নার্সিসিস্ট ম্যানিয়াক। ভিক্টর চরিত্রটার মধ্যেকার যে ভয়, জেদ এবং তারপরে শেষে যে তার অনুশোচনা, এইসব কিছু কিন্তু অস্কার খুব ভালোভাবে পোর্ট্রে করতে পেরেছেন। কিন্তু আমার মতে সবচেয়ে বেশি সারপ্রাইজিং ছিল জেকব ইলোডির অভিনয়। জেকবকে আমরা ইউফোরিয়া কিংবা সলবার্নে দেখেছি একজন চকলেট বয় কিংবা একজন টক্সিক বয়ফ্রেন্ড হিসেবে, কিন্তু এইখানে তাকে ঠিক চেনার উপায় নেই। প্রস্থেটিক্সের আড়ালে শুধুমাত্র বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে তিনি প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন যে তিনি কত বড় মাপের অভিনেতা। তার যে চরিত্রটা সেটা ছিল অনেক বেশি ফিজিক্যাল, কিন্তু তার চেয়ে বেশি ছিল ভালনারেবল। এতে আপনি তার ব্যথাটা খুব ভালোভাবে অনুভব করতে পারবেন। দেল তেরো সিনেমা মানেই একটা ভিজুয়াল ট্রিট, আর ফ্রাঙ্কেনস্টাইন ছবিটাও তার ব্যতিক্রম না। পুরো ছবিটা একটা ডার্ক গোথিক পেন্টিং এর মতো দেখতে। দেল তেরো সিনেমার যে সিগনেচার কালার প্যালেট আছে, যেমন কালচে সবুজ, টিল, অ্যাম্বার, এগুলো এই সিনেমায় প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়েছে। শ্যাডোর যে ব্যবহার সেটা ছিল দুর্দান্ত, বিশেষ করে ল্যাবরেটরির যে দৃশ্যগুলো এবং বরফে ঢাকা যে ল্যান্ডস্কেপ, সেগুলো ভিজুয়ালি দেখতে খুবই সুন্দর। প্রোডাকশন ডিজাইনের কথা আলাদা করে বলতেই হয়। 19 শতকের ইউরোপের যে শহর, সে ক্যাসেল কিংবা ল্যাবরেটরি, সেগুলো বেশ ডিটেইল ছিল। ওই সময়টাকে তারা বেশ ভালোভাবেই রিক্রিয়েট করতে পেরেছেন। দেল তোরো সিজিআইয়ের চেয়ে প্র্যাকটিক্যাল ইফেক্টই বেশি পছন্দ করেন, এখানেও তার ব্যতিক্রম ছিল না। ক্রিয়েচারের যে মেকআপ এবং লুক সেটা অনেক বাস্তবসম্মত মনে হয়েছে, আর যে সাউন্ড ডিজাইন এবং মিউজিক সেগুলো ছিল পারফেক্ট। সব মিলিয়ে দেল তোরো তার টেকনিক্যাল জায়গায় খুবই সিনেমাটিক ছিল। তাহলে কি আমরা বলতে পারি যে ফ্রাঙ্কেনস্টাইন মুভিটা একটা পারফেক্ট মুভি? আসলে কোনো কিছুই পারফেক্ট না, সব কিছুর মধ্যে একটা কিন্তু আছে। এই সিনেমার মধ্যেও যে খারাপ দিক একদম নাই এমন না। এই মুভিটা একটু স্লো বার্ন। যারা খুবই ফাস্ট পেস অ্যাকশন এবং খুবই ভয় পাওয়ার মতো হরর কিছু খুঁজছেন, তারা একটু বোর হতে পারেন। রান টাইম প্রায় 2.5 ঘন্টা। মাঝখানে কিছু সিন মনে হতে পারে যে অহেতুক লম্বা করা হয়েছে। আবার মিয়া গথের মতো শক্তিশালী অভিনেত্রীকে আরও একটু টাইম দেওয়া দরকার ছিল। তার চরিত্রটাকে মনে হয়েছে একটু আন্ডার ইউটিলাইজড। সব মিলিয়ে বলতে গেলে গিয়ের্মো দেল তোরোর যে ফ্রাঙ্কেনস্টাইন সিনেমাটা, সেটা খুবই শক্তিশালী, ইমোশনাল এবং ভিজুয়ালি অ্যাট্রাকটিভ সিনেমা। এটা যে শুধুমাত্র একটা হরর ছবি এমন নয়, এটা বিজ্ঞান, মানবতা, স্রষ্টা এবং সৃষ্টির যে সম্পর্ক, এটা নিয়ে একটা ফিলোসফিক্যাল ডিসকাশন। যারা গথিক হরর ভালোবাসেন, যারা ক্যারেক্টার ড্রিভেন স্টোরিজ পছন্দ করেন, যারা ভিজুয়ালি স্টানিং সিনেমাকে অ্যাপ্রিসিয়েট করেন, তাদের জন্য এটা মাস্ট ওয়াচ। তো এই ছিল গিয়ের্মো দেল তোরোর ফ্রাঙ্কেনস্টাইন সিনেমাটা নিয়ে আমার রিভিউ। আপনারা যারা সিনেমাটা দেখেছেন তারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লাগলো। যারা এখনও দেখেননি তারা নেটফ্লিক্সে গিয়ে দেখে নিতে পারেন। আমার এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন। এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সিনেমার সঙ্গে থাকুন।